ইরানের কাছে যে ধরনের ক্ষেপণাস্ত্র এখন মজুদ রয়েছে, আমি শুরুতেই বলেছি যে এই ধরনের ক্ষেপণাস্ত্র কিন্তু ওদের কাছে নেই। এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা আর কারো কাছে নাই। গ্লোবাল ফায়ার যে পাওয়ার ইনডেক্স যেটা আছে, তার মধ্যে ইসরায়েলের চেয়ে তারা ৩ গুণ এগিয়ে আছে কিন্তু। তাহলে ইরানকে আপনি নির্মূল করা কিন্তু এত সহজ না। সহজ। ওরা কিন্তু সাইরেন বাজারও সময় পায়নি যে একটা সাইরেন বাজাবে একটা মানুষ সতর্ক হবে, সেই সময়টাও কিন্তু দেওয়া হয়নি। মুহুর্মুহু যেভাবে ক্ষেপণাস্ত্রগুলা মানে পড়েছে তেল আবিবে, এটা কিন্তু একেবারে ইসরায়েল কখনো কল্পনা করে কল্পনা নাই। করে। এই যে ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল রাষ্ট্রের যে চিন্তা, চিন্তা ভাবনা। সেই চিন্তাকে কেন্দ্র করেই কিন্তু এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, কবি ও সাংবাদিক শাকিল মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ শাহাদাত। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং বিশেষ করে ইরান রেডিও বাংলার দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে দেখছেন আমাকে, সবাইকে শুভেচ্ছা। এবং আমি শুরুতেই বলে নিতে চাই যে আমি একজন বাংলা ভাষার লেখক হিসেবে এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কাজ করি সেই হিসেবে বাংলাদেশের মানুষ স্বভাবতই ইরানকে ভালোবাসে। বিশেষ করে ইরান হচ্ছে কবিতার শহর। ইরানে অনেক বিখ্যাত কবির জন্ম হয়েছে। বাংলাদেশের মানুষ স্বভাবতই হচ্ছে যুদ্ধবিরোধী। যেকোনো ধরনের যুদ্ধ, আগ্রাসন, কারণ আমাদের এই দেশটির জন্মই হয়েছে একটি যুদ্ধের ভিতর দিয়ে এবং এখনো সেই পুনর্গঠন, সেই যুদ্ধ সেটা চলছে। তো আমরা সবসময় যুদ্ধবিরোধী বাংলাদেশের মানুষ। সেই হিসেবে আমরা আ ইরান বাংলা রেডিও আমরা আছেন সবাইকে আমরা আবারও মানে রক্তিম শুভেচ্ছা জানাই বাংলাদেশের। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে শুরুতেই ইরান এবং ইসরায়েলের যে সাম্প্রতিক সময়ে যুদ্ধ, সে বিষয় নিয়ে একটু শুরুতে আলোচনা করতে চাই আপনার কাছ থেকে। মূলত যে সময়টা যুদ্ধ হয় তখন আসলে আমরা দেখি বাংলাদেশের আপামর মানুষের একটা ধারণা ছিল, অনেকেই বলছিলেন যে ইরানের যদি পারমাণবিক কর্মসূচি বা ইরানের পারমাণবিক শক্তি যদি থাকতো, পরমাণু অস্ত্র যদি থাকতো, সেক্ষেত্রে আমেরিকা কিংবা ইসরায়েল ইরানে এইরকমভাবে অতর্কিত কিংবা অন্যায়ভাবে হামলা করার সাহস পেত না। একজন আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে আপনার কি ধারণা বা আপনার কি মন্তব্য? আপনি কি মনে করেন? আমি আসলে এটাকে এভাবে ব্যাখ্যা করতে চাই যে উম পশ্চিমারা তাদের মানে এখন থেকে প্রায় ৬০ বছর ধরে মধ্যপ্রাচ্য জুড়ে যে একটি প্রক্সি ওয়ার, মানে এটা বলতে পারি আমরা মুসলিম জাতিগোষ্ঠী কিংবা আমরা বলতে পারি যারা মানে ফিলিস্তিনের যারা বাসিন্দা, তাদের বিরুদ্ধে যে একটা প্রক্সি ওয়ার জারি রেখেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা যারা মিত্ররা, তার একটি মানে হাতিয়ার বলতে পারি আমরা ইসরায়েলকে। এবং স্বাভাবিকভাবেই আমরা যে যুদ্ধটি দেখলাম, এটা এক ধরনের মানে এটা আমার কাছে মনে হয়েছে যে ইরানের সামনে হয়তো আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। এটা এক ধরনের টেস্ট কেস আমার কাছে মনে হয়েছে এই কারণে, এর যুদ্ধে আ বিশেষ করে তেহরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা মোটামুটি গণমাধ্যমে যতটা দেখেছি। কিন্তু ইসরায়েলে যে ধরনের হামলা কিংবা ইসরায়েলে যে ধরনের আমরা ধ্বংসলীলা দেখলাম মানে এ এ ইরানের হামলার পরে, এটা আসলে অ্যা ইসরায়েল কখনো কল্পনা করে নাই। এটা আমার মানে নিজের ব্যক্তিগত অভিমতের জায়গা। এবং আমি যদি ধরেন পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি তথ্য আপনাকে বলি যে, এই মুহূর্তে যে ৯ টি পারমাণবিক সক্ষম দেশ, তাদের যদি আপনার টোটাল নিউক্লিয়ার ওয়ারহেডের কথা আপনি চিন্তা করেন, কত ধরেন সেটা ১২,৫১২ টির মতো ওয়ারহেড হবে। মানে এটা হচ্ছে লেটেস্ট একটা পরিসংখ্যান। তো সেই সক্ষমতায় যখন আপনি একটি পরমাণু অস্ত্রের সক্ষমতার জায়গায় যাবেন, হ্যাঁ? সেটার কিছু প্রসিডিউর আপনার মেইনটেইন করতে হয়। যেমন আইএইএ বারবার বলে যে মিনিমাম হচ্ছে ৪০০ কেজি ইউরেনিয়ামের যে অ্যা মা ৬০% করে যে তাদের মানে মানে ইউরেনিয়াম এনরিচ করার পাল্লা যদি ভারী হয়, তখনই সে কিন্তু পরমাণু সক্ষমতার জায়গায় যায় এবং সেটা যদি এবং সেই হিসাবে আইএইএ কিন্তু একসময় বলেছিল যে ইরান মানে প্রায় ৯০ ভাগ কাছাকাছি চলে গেছে পরমাণু অস্ত্র তৈরির। এটা হচ্ছে পশ্চিমাদের এক ধরনের ন্যারেটিভস। এর বাইরে যদি আপনি যুক্তরাষ্ট্রের কথা বলেন, যেমন আমরা গত
এই ইরানে হামলার কিছুদিন আগে আমরা দেখলাম যে মার্কিন কংগ্রেস কি বলল যে তাদের কাছে মানে গোয়েন্দা বাহিনী বলল যে তাদের কাছে তথ্য আছে ইরানের কাছে কোনো অস্ত্র নেই। মে মাসে এসে ট্রাম্প ঘোষণা দিয়ে দিল যে না, আমার কাছে তথ্য আছে, তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে। এখন এই যে ন্যারেটিভস পশ্চিমাদের মধ্যে, এবং আমরা সেই ১২ দিনের যুদ্ধে কি দেখলাম যে ইরান কিন্তু খুব সুকৌশলে তার স্থাপনাগুলো সরিয়ে নিয়েছে। মানে পরমাণু সক্ষমতার জায়গা থেকে, এবং ট্রাম্প যেটা মানুষকে দেখালো কি আমরা সেগুলো ধ্বংস করে দিয়েছি। কি এবং দেখেন কোন ফেজে হামলাটা শুরু হলো, যখন ইরান বলল যে আমরা আমাদের যে নিউক্লিয়ার সক্ষমতা কর্মসূচি রয়েছে আমরা নূতন করে আরেকটি ইনবিল্ড করতে যাচ্ছি। মানে আরেকটি কর্মসূচি আমরা নূতন করে যাচ্ছি। তার ১ সপ্তাহের ভিতরে আমরা দেখলাম কিন্তু ইসরায়েল হামলাটা করল। এবং যে ন্যারেটিভসটা হচ্ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে, যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো এবং ইরানের সঙ্গে, সেখানে কিন্তু ইসরায়েল কোনো নেগোসিয়েশন পার্ট না। হোয়াই ইসরায়েল অ্যাটাক অন ইরান? ইরান। এই প্রশ্নটাই আপনাকে তুলে দেবে যে আল্টিমেটলি হ্যাঁ, ইরান যে সামরিক সক্ষমতার দিক থেকে কিন্তু ইসরায়েলের চেয়ে ৩ গুণ আগানো, যেটা আমরা দেখেছি। তার যে ধরনের লেটেস্ট আমরা যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেখেছি, এই ক্ষেপণাস্ত্র কিন্তু স্বাভাবিকভাবে কেউ কল্পনাও করতে পারেনি এই ধরনের ওয়ারহেড মানে ইরানের কাছে রয়েছে। সেই প্রেক্ষাপটে কিন্তু একের পর এক আমরা যখন দেখলাম যে ইসরায়েলে হামলাগুলো হচ্ছে, আপনি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারবেন না এরকম দৃশ্য। আমি আন্তর্জাতিক সংবাদ নিয়ে কাজ করি অলমোস্ট ১৭ বছর। আমি কখনো এই ধরনের ছবি দেখিনি। ইসরায়েলিরা বাংকারের ভিতরে পালাচ্ছে, ইসরায়েলিরা ভবনের নিচে চলে যাচ্ছে, কিংবা ইসরায়েলিরা সুড়ঙ্গের মধ্যে চলে যাচ্ছে খাবার-টাবার নিয়ে। তার মানে কি এই ১২ দিনের যুদ্ধে স্বাভাবিকভাবে ইসরায়েলিদের ভিতরে এক ধরনের ভীতির সঞ্চার করেছে যে ইরানের সঙ্গে লাগাটা তাদের ঠিক হয়নি। এই যে এক ধরনের ন্যারেটিভস কিন্তু পশ্চিমা ওয়ার্ল্ডে পুরোপুরি ক্লিয়ার। এবং আপনি দেখবেন যে ওই সময় আমি খুব কাছ থেকে দেখেছি যেটা যে বিমানবন্দরগুলোতে যে পরিমাণ মানুষ ভিড় করেছে, দেশ ছেড়ে পালানোর হিড়িক তৈরি হয়েছে। আন্তর্জাতিক মিডিয়াতে আমরা হ্যাঁ, দেখেছি এটা। এখন আপনি যে শুরুর যে প্রশ্নটা আমাকে চমৎকারভাবে করেছেন যে বাংলাদেশের মানুষ মনে করে যে যে ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে হামলার সাহস দেখাতো না। কিন্তু আমার কাছে মনে হয় এটা এক ধরনের ইরান মানে এটা ছাতুরি বলে না যে এক ধরনের কৌশলে একটা ধোঁকা দেওয়া, একটা ভয় ভীতির সঞ্চার করা। ইসরায়েল এবং পশ্চিমাদের কিন্তু সেই মানে ইরানের যে লক্ষ্যটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার। ইরান কিন্তু সেই লক্ষ্যে অর্জন করতে পেরেছে, এটা আমি মনে করি এই কারণে তাদের ভিতরে একটা ভয় আতঙ্কের সঞ্চার করে দিয়েছে যে না, ইরানের সাথে লাগা যাবে না। আল্টিমেটলি ইরানের কাছে কিছু মানে সামরিক সক্ষমতার বাইরেও ইরানের কাছে কিছু ভৌগোলিক উপাদান রয়েছে, মানে ভৌগোলিক শক্তিমত্তার জায়গা রয়েছে। ধরেন হরমুজ প্রণালীটার কথা আপনি যদি চিন্তা করেন, সারা পৃথিবীর যে মানে জ্বালানির যে চালান এই প্রণালী থেকে আসছে। এখন ইরান যদি ধরেন মনে করে যে আমি এখন হরমুজ প্রণালী আমি এখন অফ রাখবো, সেটা কিন্তু শুধু যুক্তরাষ্ট্র না, বাংলাদেশ বলেন আমরা আমাদের এত অঞ্চল তাবৎ দুনিয়ার তাবৎ সংকট দুনিয়া তৈরি অচল হয়েছে। এবং ওখানে যদি ধরেন তারা এটা স্টপ করে দেয় তাহলে দিনে আমাদের যে ধরেন ১০ কোটি ব্যারেল তেলের আমাদের সরবরাহ দরকার সারা পৃথিবীর, তো পার ডে মিনিমাম ২ কোটি ব্যারেলের সংকট তৈরি হবে। তাহলে এই ভ্যাকুয়ামটা কিভাবে মানে প্রিজার্ভ fill up করবেন হবে। আপনি? এটা সম্ভব না। এর বাইরে আরেকটা চিন্তা করেন, সে কিন্তু মার্কিন ঘাঁটিতে হামলা করে যুক্তরাষ্ট্রকেও কিন্তু এক ধরনের মানে এটাকে আপনি বলবেন যে মানে ঠান্ডা মাথায় কিন্তু যুক্তরাষ্ট্রকে এক ধরনের টিটকারি করছে। মানে এটাকে আমি বলব না আঘাত করছে, এক ধরনের তিরস্কার করছে। এবং তার আগে কিন্তু তাকে বলে দিয়েছে যে আমি কিন্তু অ্যাটাক করতেছি। হ্যাঁ। বলছে আমি কিন্তু আমার ঘাঁটিতে অ্যাটাক করবো। সে কিন্তু আস্তে তার লোকজনকে সরিয়ে ফেলেছে। তাহলে এই ধরনের মানে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির জায়গায় কিছু শর্ট টার্ম আছে, যেটা কিন্তু অলরেডি মানে সেই কার্ডটা ইরান প্লে করে দিয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। এবং আমার কাছে মনে হয় এই সামগ্রিক বিষয়, এবং আপনি যদি ক্ষয়ক্ষতির বিষয়ে চিন্তা করেন, ইরানের কিন্তু সেই অর্থে এবারের যুদ্ধে দৃশ্যমান হয়তো বেশ কিছু মানুষকে আমরা হারিয়েছি, বেশ কিছু পরমাণু বিজ্ঞানীকে আমরা হারিয়েছি, কিছু রাজনীতিবিদকে হারিয়েছি, কিংবা জেনারেলদেরকে হারিয়েছি। সো এটা ইরানের জন্য এক ধরনের মানে কষ্টের জায়গা তৈরি হয়েছে। বাট আপনি যদি উল্টো চিত্র ভাবেন যে আসলে আসলে তেল আবিব নিয়ে সাধারণ মানুষের কি ধারণা ছিল যে তেল আবিবকে কোনোভাবেই আসলে ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব হবে না, কিন্তু আমরা সেটা দেখেছি। কিন্তু এর বাইরেও আপনি চিন্তা করেন ওদের যে অহংকারের একটা জায়গা ছিল আয়রন ডোম। আমরা কি সেটাকে দেখলাম শেষ যখন করে দেয়া হয়েছে। সেই মানে
এমনভাবে একেকটা ওরা কিন্তু সাইরেন বাজারও সময় পায়নি যে একটা সাইরেন বাজাও একটা মানুষ সতর্ক হবে, সেই সময়টাও কিন্তু দেওয়া হয়নি। মুহুর্মুহু যেভাবে ক্ষেপণাস্ত্রগুলা মানে পড়েছে তেল আবিবে, এটা কিন্তু একেবারে ইসরায়েল কখনো কল্পনা করে কল্পনা নাই। করেন। কিন্তু এই মাঝেও আমরা একটা জিনিস দেখলাম যে আরব রাষ্ট্রগুলোর এক ধরনের দ্বিচারিতা। এই যুদ্ধটা কিন্তু মানে কে আপনার শত্রু, কে আপনার মিত্র, হ্যাঁ? কে আপনার মানে মুসলিম ভ্রাতৃত্বের বোধ যদি চিন্তা করেন, কোন দেশ আপনার রিয়েল বন্ধু সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। যে কনফ্লিক্টটা মিডল ইস্ট জুড়ে আমেরিকা আচ্ছা। ক্রিয়েট করেছে, ইসরায়েল ক্রিয়েট করেছে, কি তাদের একটা বড় চিন্তার জায়গা ছিল যে গ্রেটার ইসরায়েল রাষ্ট্র। আমরা সেই যদি ২০১৪-১৫ কথা চিন্তা করি, ইরাক, সিরিয়া ওই অঞ্চলকে কেন্দ্র করে যে এক ধরনের মানে টেরোরিজম স্পন্সরশিপ যেটা হলো, মানে রিলিজিয়াস টেরোরিজমের স্পন্সরশিপ যেটা করেছে, এবং এটার পিছনে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা দায়ী, এবং সেটা কিন্তু এখন প্রমাণিত। তাহলে দেখেন মধ্যপ্রাচ্যের এই যে ন্যারেটিভস আপনি যখন আলোচনায় আনবেন যে আসলে কি ঘটছে, ইরান কেন সবার শত্রু হয়ে গেল? কেন? কারণ ইরান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চায়, আর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সবার আগে ইসরায়েলকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দরকার। এবং আজকে এত বছর ধরে ইরান যে কাজটা করে যাচ্ছে, ইরান কিন্তু বারবার বলে আসতেছে যে আমরা ফিলিস্তিনিদের সাথে আছি। ইরান কিন্তু একবারের জন্য বলে নাই আমি পিএলওর সাথে আছি কিংবা আমি হামাসের সাথে আছি। ইরান কিন্তু সবসময় ইরানের ভাষাই হচ্ছে যে আমি ফিলিস্তিনিদের সাথে আছি। এখন মধ্যপ্রাচ্য জুড়ে তাহলে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য কাকে দরকার আমার? বেশ কিছু ইনিশিয়েটিভ দরকার। সেই ইনিশিয়েটিভটা আমার কাকে দিয়ে করতে হবে? আমার কখনো সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে করতে হবে, কখনো আমার বাহরাইনকে দিয়ে করতে হবে, কখনো আমার জর্ডানকে দিয়ে করতে হবে, আর মিশর তো সবার আগে থেকেই বেইমানি করে বসে আছে। তাহলে এই যে মধ্যপ্রাচ্যের যে সমীকরণটা চলছে এখন, এখন পর্যন্ত যেটা চলছে, এর ভিতরে একমাত্র কে নেতৃত্ব দিচ্ছে? ইরান। তাহলে কে এখন এই যারা হচ্ছে যে রাষ্ট্রগুলা প্রতিনিয়ত মুসলিমদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা কিসের জন্য? তারা তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। সৌদি আরব তার স্বার্থে চিন্তা করছে, জর্ডান তার স্বার্থ চিন্তা করছে, মিশর তার স্বার্থ চিন্তা করছে। এরা কিন্তু কেউই স্বাধীন ফিলিস্তিনিদের প্রশ্নে কিংবা ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রশ্নে কেউই কিন্তু একবারও কথা বলেনি। কে কথা বলেছে বারবার? ইরান। তাহলে কাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে? ইরানকে। তাহলে হচ্ছে যে এই মধ্যপ্রাচ্য জুড়ে যে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য যে আন্দোলন সংগ্রাম চলে যাচ্ছে, নিপীড়িত ফিলিস্তিনিরা, তাদেরকে কে সহায়তা দিয়ে আসছে? ইরান। তাহলে ইরানকে, ইরান আমার জাতশত্রু, ইরানকে ধ্বংস করে দাও। এটা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক রাজনীতি বলেন কিংবা পশ্চিমাদের ম্যানিফেস্টোর জায়গা থেকে বলেন, দিন যত যাবে ইরান ইসরায়েলের মানে উত্তপ্ত পরিস্থিতি আরও বাড়বে আমার কাছে মনে হয়। কারণ এখন আল্টিমেটলি যে ট্রাম্প যে পলিসিতে যাচ্ছে, সেখানে ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু এখন আর নেই, অবশিষ্ট নেই। ইরান তার অস্তিত্বের স্বার্থেই আমেরিকার যারা মানে এলাই রয়েছে, তাদেরকে কিন্তু ইরান শান্তিতে থাকতে দেবে না। এবং আপনাকে আমি আরেকটা জিনিস বলি, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএসএ তারা কিন্তু সবসময় এক ধরনের কথা বলে আসতেছে যে ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। আর আপনি যদি অন্য আইএ এর কথা বলেন, আইএ কিন্তু একবারের জন্য বলে নাই যে তারা ইরানের কাছে পরমাণু সক্ষমতার মানে প্রমাণ পেয়েছে। এই কথা কিন্তু একবারও আইএই বলে নাই। কিন্তু এই ন্যারেটিভসটা কে ছড়িয়েছে? পশ্চিমারা। এবং সেই জায়গায় যদি আপনি আরেকটা জিনিস, আপনার ধরেন নিউক্লিয়ার ওয়ারহেড তৈরির আগে যে আপনার যে কনভার্সন ফ্যাসিলিটি দরকার, সেটা কিন্তু আইএ রিপোর্টে কোথাও কিন্তু নাই যে ইরানের সেই কনভার্সন ফ্যাসিলিটি এখন পর্যন্ত হয়নি। তাহলে কোন ভিত্তিতে বলা হচ্ছে যে ইরানের পরমাণু অস্ত্র রয়েছে? আর এই যে নূতন করে যুদ্ধ যদি আপনার শুরু হয়, সেই যুদ্ধের আপনার যদি মানে আপনি ভয়াবহতা আপনি যদি চিন্তা করে দেখেন, আমরা জুনে কি দেখলাম যে ইরানের যে সর্বোচ্চ যে পরিষদ গার্ডিয়ান কাউন্সিল কিন্তু স্পষ্ট করে বলে দিল যে আমরা আইএর আমরা শর্ত মানি না। আপনি জানেন যে সেখানে তারা কিন্তু আপনি যেটা বলছিলেন যে পরমাণু ইস্যুর বাইরেও কিন্তু এখন নতুন একটা বিষয় নিয়ে আসছে। হ্যাঁ, সেটি হচ্ছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। কর্মসূচি। হ্যাঁ, আমি এটাই আপনাকে বলছিলাম যে এবং আরেকটা পয়েন্ট তারা এড করছে যে আইএইকে পরমাণু স্থাপনায় প্রবেশাধিকার দিতে হবে। আইএইকে। এরপরে যেটা যুদ্ধের সময় কিন্তু এটা ছিল ইরান কিন্তু অলরেডি হ্যাঁ, থেকে বের করে দিয়েছে। বলছে না এটা দিয়েছে। সম্ভব না, না। সম্ভব না। এবং আইএই আবার কি বলছে যে ৪০০ কেজির বেশি ৬০% পর্যন্ত ইউরেনিয়ামের যে অস্তিত্ব সেটা সেই লেভেলে হচ্ছে ইরান কিন্তু এখন নিউক্লিয়ার এনরিচ করছে, এবং এটা একটা নিউক্লিয়ার ওয়ারহেড তৈরির
90 ভাগ কাছাকাছি। এখন এটা কিন্তু আমার কাছে মনে হয় এক ধরনের পশ্চিমা প্রোপাগান্ডা। এটা আমার কাছে এটার কোনো যারা এতদিন ধরে মানে এই ১০ বছর ধরে ইরানের নিউক্লিয়ার সাইটগুলায় তারা হচ্ছে রীতিমতো পরিদর্শন করে এক ধরনের আছে। এখন হঠাৎ করে তাদের কাছে মনে হইলো এক ধরনের তারা প্রোপাগান্ডা টাইপ ছড়াতে হবে ওয়েস্টার্ন মিডিয়া, এবং এটা কিন্তু সারা ছড়াচ্ছে। তার মানে আসলে সামনে একটা বড় সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আসলে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কাকে এগিয়ে রাখবেন? যদি বলি সামরিক সক্ষমতার দিক থেকে ইরান কিংবা ইসরায়েল, সে বিষয়টা নিয়ে একটু আমরা ছোট্ট করে আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আমি সামরিক সক্ষমতার বিষয়টা বলছেন, এই তো? জি, মানে কে? হ্যাঁ, এটা আমি একটু তার আগে আমি একটু বলি আপনাকে। সেটা হচ্ছে ধরেন এখনকার যে ইরানের যে রিজার্ভ ফোর্স যদি আপনি চিন্তা করেন, সামরিক সক্ষমতা কিন্তু আমি শুরুতেই আপনাকে বলেছি যে ইরান কিন্তু এখন ন্যাচারালি পর্যন্ত কিন্তু এগিয়ে আছে। ন্যাচারালি এগিয়ে, এবং আরেকটি জিনিস দেখেন, ইরান কিন্তু ভৌগোলিকভাবে এমন একটি সুবিধাজনকভাবে ইরানের যে অবস্থানটা ভৌগোলিকভাবে পাহাড়, তারপরে এপাশে সমুদ্র, তার যে ভৌগোলিক জায়গায় ইরানকে আপনি নির্মূল করা কিন্তু এত সহজ না। সহজ না। আপনি যদি তার রিজার্ভ ফোর্সের কথা চিন্তা করেন কিংবা তার মানে আর্মস ইয়ের কথা চিন্তা করেন, ধরেন এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা আর কারো কাছে নাই। গ্লোবাল ফায়ার যে পাওয়ার ইন্ডেক্স যেটা আছে, তার মধ্যে ইসরায়েলের চেয়ে তারা ৩ গুণ এগিয়ে আছে কিন্তু। সামরিক থেকে ৩ সক্ষমতা গুণ ৩ গুণ এগোনো সামরিক সক্ষমতায়। এবং ওয়ার্ল্ডের যদি আপনাকে একটা পরিসংখ্যান দেই যে ওয়ার্ল্ডের সক্ষমতার জায়গায় সামরিক সক্ষমতা ইরান কিন্তু এখন ১৪ আর ইসরায়েলের অবস্থান কিন্তু ১৭ ওয়ার্ল্ডের, যদি আপনি জায়গায় দেখি। এরপরে আপনি যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের কথা চিন্তা করেন, ইরানের কাছে যে ধরনের ক্ষেপণাস্ত্র এখন মজুদ রয়েছে, আমি শুরুতেই বলেছি যে এই ধরনের ক্ষেপণাস্ত্র কিন্তু ওদের কাছে নেই। এরপরে আপনি যদি ধরেন রিজার্ভ সেনা ফোর্সের কথা চিন্তা করেন, মানে সোলজারের কথা চিন্তা করেন, ইরান কিন্তু অলমোস্ট মানে ১২ লাখ বলা যায় প্রায়। আর ওইভাবে যদি আপনি কম্পারেটিভ আমি বলি, ইসরায়েল কত? ৬ লাখের মতো। এটা খুবই ছোট রাষ্ট্র। ছোট রাষ্ট্র। আবার রিজার্ভ ফোর্সের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু ৩.৫ লাখ প্রায় রিজার্ভ ইরানের। হয়তো আপনি বলতে পারেন যে ইসরায়েলের কাছে তো ৯০টা নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। সে তো চাইলে এক ধরনের সেই নাগাসাকির মতো জাপানে আমরা যে মানে সবশেষ আমরা যে দেখলাম হিস্ট্রিক জায়গা থেকে যে কতটা ভয়াবহতা হইতে পারে পরমাণু একটা যুদ্ধের। তো সেটা যদি করে, কিন্তু সেটা আমার কাছে মনে হয় না যে খুব একটা সহজসাধ্য হবে। এই যে ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল রাষ্ট্রের যে চিন্তা ভাবনা। সেই চিন্তাকে কেন্দ্র করেই কিন্তু এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। তাহলে আপনাকে মূলে চিন্তা করতে হবে যে কেন আজকে ইরানের সাথে ইসরায়েলের বিরোধটা কোথায়? কোথায়? সেই বিরোধের সূত্র কিন্তু সূতিকাগার বলেন কিংবা সূত্র বলেন ফিলিস্তিন রাষ্ট্র, এবং সেই লেবানন রাষ্ট্রটাকে এই ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে কিন্তু ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। লেবাননের নেতাকে ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র এই ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে। এবং তারা এটা জানে যে আমি যদি ইরানে অ্যাটাক করতে যাই, আমাকে প্রথম অ্যাটাকটা কে করবে? করতে পারলে সেটা লেবানন করবে। এবং দেখেন, আপনি যদি সবচেয়ে মজার একটা সিনেগ্রাফি আপনাকে বলি, ইয়েমেন ওই টেরিটরির সবচেয়ে গরিব একটা দেশ। সবচেয়ে গরিব এই অর্থে বলছি, যখন যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় সৌদির নেতৃত্বে ৬টা দেশ মিলে যখন হুতিদের নিয়ন্ত্রণের জন্য বারবার হামলা চালাচ্ছে, হুতিরা ইউএস এলাই এবং ইসরায়েল এলাই কাউকে তার দেশে ঢুকতে দেবে না দেখে কিন্তু তারা কাউকে শেষ পর্যন্ত দেয়নি ঢুকতে। হুতিরা কিন্তু ঠিকই টিকে আছে সেই দেশে। পশ্চিমা কোনো চক্রান্ত সেখানে কাজ হয়নি। যখন গাজায় অভিযান হয়, তখন হুতিরা কি করলো? ইউএসের জাহাজে অ্যাটাক করলো। পশ্চিমাদের জাহাজ বন্ধ করে দিল। ইসরায়েলের জাহাজে অ্যাটাক করলো। এবং সেই কত দূর ভূখণ্ড থেকে ইসরায়েলে অ্যাটাক করলো হুথিরা, ইয়েমেনের। আবার সেই জায়গায় আপনি যদি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর কথা চিন্তা করেন, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার, যাদের বিলিয়ন বিলিয়ন ডলার পড়ে আছে কিংবা তাদের সামরিক সক্ষমতাও আছে, তারা কি ইরানের পাশে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। দাঁড়ায়নি। তারা কি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। আবার জর্ডান কি বলছে? যে আমার আকাশ সীমা ব্যবহার করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে না ইসরায়েলে। এবং জর্ডান কিন্তু বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, হ্যাঁ, আমরা দেখেছি সেটা। আমরা দেখেছি। এবং মিশরও কিন্তু সেম, যে আমার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না ইরান, কিন্তু তার আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা করা যাবে। আচ্ছা, এই মধ্যপ্রাচ্য সংকটের মূলে যদি বলি, সেটা তো অবশ্যই ইসরায়েল।
গেল ৭ দশক ধরে তারা এই জায়গাটাতে অশান্তি করেই চলছে। তরুণ প্রজন্মের অনেকেই আসলে ইসরায়েল যে প্রতিষ্ঠার যে ইতিহাস সেটা জানে না। আপনার কাছে ইসরায়েল প্রতিষ্ঠার ইতিহাসটা একটু আমরা জানতে চাই। কিভাবে ইসরায়েল আসলে ফিলিস্তিনের এই ভূখণ্ড দখল করে গড়ে উঠল, সেটা একটু আমাদেরকে বলবেন? এই ফিলিস্তিন রাষ্ট্র কিন্তু একসময় উপনিবেশ ছিল। ব্রিটিশদের উপনিবেশ ছিল। এবং সে সময় মানে আরবদের সঙ্গে অন্য এলাকা থেকে বেশ কিছু ইহুদিরা তখন তাদের ভিতরে কিন্তু এক ধরনের দ্বন্দ্ব শুরু হলো। এবং তারা জেরুজালেমের সাথে বাইবেলের এক ধরনের কানেকশন খুঁজলো। এবং তাদের বলে ওই যে তামুদ, তাওরাত সেই কানেকশন খোঁজা শুরু করলো। এবং সেখান থেকে আমরা সবশেষ যেটা দেখলাম, যখন হিটলার জার্মানিতে একের পর এক ইহুদি নিধন করছে, তখন তাদের কিন্তু কোনো রাষ্ট্র নাই পৃথিবীতে। এবং এখন যারা ইসরায়েলের মূল ভূখণ্ডে বাস করে, এরা কিন্তু বেশিরভাগই মানে 99 মানে পার্সেন্টই বলা যায়, এরা কিন্তু ইউরোপ থেকে বিতাড়িত। এবং আপনি যদি চিন্তা করেন, ওই সময় কিন্তু কোনো রাষ্ট্র ইহুদিদের বলছে আমরা কাউকে আশ্রয় দেব না। জায়গা দিব না। তখন ফ্রান্স সবাইকে আহ্বান জানালো। ফ্রান্স এবং পশ্চিমারা যারা ইউকে সবাইকে বলল যে তোমরা কিছু নাও, কিছু নাও, কিছু নাও। কেউ নেয় না। এবং আমরা সেই দেখলাম ওই যখন নিধনযজ্ঞ চলছে ইহুদিদের ইউরোপ জুড়ে, তখন যুক্তরাজ্যের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বেলফোর, সে একটা ঘোষণা দিল যে ঠিক আছে তোমরা এত। এবং ওই সময় হচ্ছে ইহুদি নেতারা বিভিন্ন জায়গায় ঘুরছিল যে কি করা যায়, কি করা যায়। তখন সৌদির মধ্যস্থতায় তাদেরকে ঘোষণা দেওয়া হলো ঠিক আছে তাহলে এটা যেহেতু ব্রিটিশ উপনিবেশ, ঠিক আছে এই অঞ্চলটা তোমাদের জন্য রাষ্ট্র হিসেবে করে দিলাম। কিন্তু তখন কি করলো, তখন আরবরা এটা নিয়ে এতটা ভাবেনি। আদি যারা ফিলিস্তিনি তারা এটা ভাবেনি। তাদের ভিতরে আবার কিছুটা লোভ কাজ করলো, ঠিক আছে তাহলে আমার জমি একটু বিক্রি করে দেই। ওই ইহুদিরা আসতো, তাদের কাছ থেকে জমি বিক্রি করা শুরু করলো। এরকম করতে 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 একটা বড় অংশ জমি তারা কিনে ফেললো। কিন্তু স্বাভাবিক হয় না যে নতুন একজন পরবাসী আসলে তার ভিতরে তো একটু দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়। আরব এবং ইহুদিদের ভিতরে যখন আস্তে 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 সংঘাত দানা বাঁধলো, সেই 47-এ এসে ওই অঞ্চলে ব্যাপক একটা রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। এবং সেই যুদ্ধে আরব ৬ জাতি, এই যে বিশ্বাসঘাতক যে ৬-৭টা দেশের কথা বললাম, তারা কিন্তু তখন সবাই স্বাধীন যে আমার ফিলিস্তিন ভূখণ্ডে এরকম ইহুদি রাষ্ট্র হতে পারে চলবে না। না। হ্যাঁ, তারা কিন্তু সবাই অ্যাগ্রেসিভলি, কিন্তু সেই যুদ্ধে তারা হারল। এবং এই যে ইহুদিরা সাহস পেয়ে গেল, ৬৭ ভাগ জায়গা দখল করে নিল ফিলিস্তিনিদের। এবং এরপরে ধাপে ধাপে আমরা দেখলাম যে ৪৮-এর ১৪ মে ৫ আরব দেশ আবার আক্রমণ করলো। তখন ওই টেরিটরি আবার বাড়ল, তখন সেটা হয়ে গেল ৭৭ ভাগ দখলের। এরপরে কি হলো, 67-এ পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম জর্ডানের কাছ থেকে নিয়ে নিল ইসরায়েল। এরপরে মিশরের কাছ থেকে নিয়ে নিল গাজা। গাজা কিন্তু একসময় মিশরের নিয়ন্ত্রণে ছিল। গাজা নিয়ে নিল। এরপরে ভূমধ্যসাগর থেকে জর্ডান উপত্যকা পর্যন্ত সমস্ত অঞ্চল তারা কর্ডন করে ফেলল। এরপরে ১৯৯৩ সালে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের যে জনসংখ্যা, আপনি যদি ওই সময়ের জনমিতি আপনি যদি চিন্তা করেন, তখন কত ছিল? মাত্র ২.৫ লাখ। এবং লেটেস্ট সেখানে ৩ দশক এটা হয়ে গেছে প্রায় ৭.৫ লাখ। তাহলে আপনি চিন্তা করেন একটা রাষ্ট্র, মানে এটা বলা যায় যে ক্রমান্বয়ে দখল করতে এটা একেবারে আমরা বলতে পারি যে আমাদের শুরু থেকেই এই অঞ্চলে যেটা হয় না যে আপনার জমি আমি দখল করলাম, একটু কিনলাম, তারপর আরো একটু মানে দখল করলাম। আরেকটু দখল করলাম, করে 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 আপনিই নাই, এখন এই সব জমি আমার। সেটাই হচ্ছে। এবং এই রাষ্ট্রটার পুরা জন্মটাই হচ্ছে অবৈধ, মানে যেটা আপনার বলতে যাই আমরা। এবং এই রাষ্ট্রকে কে টিকিয়ে রেখেছে তার স্বার্থে? আমেরিকা বারবার তাকে টিকিয়ে রাখছে। এবং ট্রাম্প যে প্ল্যানটা করেছে সেটাকে তারা নাম দিয়েছে যে জেনেভা অ্যাকর্ড। ট্রাম্প নতুন একটা প্ল্যান নিয়েছে যে জেরুজালেমের যে ইহুদি বসতি এলাকাগুলো আছে সেগুলো হবে ইসরায়েলের রাজধানী। মানে জেরুজালেমের আশপাশের যে ইহুদি বসতি সেই অঞ্চল নেওয়া হবে ইসরায়েলের রাজধানী, তেল আবিব আর থাকবে না। যেটা ট্রাম্প কিন্তু এর আগের দফায় যখন আসলো তখনই কিন্তু সে তেল আবিবকে রাজধানী ঘোষণা করলো, বেশ কয়েকটা রাষ্ট্রকে বলল যে তোমরা এখানে দূতাবাস সরাও। সে নিজেও তেল আবিব থেকে দূতাবাস জেরুজালেমে সরাই নিল। এরপরে তারা এই জেনেভা অ্যাকর্ডে আরেকটা প্ল্যান করেছে যে জেরুজালেমের যে ফিলিস্তিনি বসতি সেইটা হবে ফিলিস্তিনের রাজধানী। এরপরে ইসরায়েলের যে বড় বড় বসতি এলাকাগুলো আছে সেগুলোকে সংযুক্ত করে তারা অন্য যারা আছে সেই জমি তারা এক্সচেঞ্জ করবে। এবং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর পাশাপাশি তারা আরেকটা বহুজাতিক বাহিনী ফিলিস্তিনের গড়বে, এবং সেটা হচ্ছে ফিলিস্তিনের সঙ্গে জর্ডান মিশর সীমান্ত ক্রসিং এবং বিমান এবং সমুদ্র বন্দরগুলো, এগুলো সমস্ত কিছু পর্যবেক্ষণ করবে।
এটা হচ্ছে ট্রাম্পের নেক্সট প্ল্যান, যে গাজা যখন তারা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে ফেলবে। এবং এখানে আরেকটা বলি যে হামাস কিন্তু 1988-এ একটা হামাসের একটা চার্টার আছে, এবং সেখানে হামাস এর মূল মটো হচ্ছে যে তাদের যে আদি বসতি, মানে বাপের ভিটা বলা যায় যেটা, সেখানে কোনো ইসরায়েল রাষ্ট্র থাকবে না। এই শব্দের কারণেই যে ওই হামাস চার্টার যেটা 1988, এটা যেহেতু ইসরায়েল জেনেছে, তাহলে কি করতে হবে, এখন হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে হবে। হবে। এবং এই যে দেখেন 2023-এর 7ই অক্টোবর থেকে যে অভিযান থেকে শুরু করে এবছরের জুন পর্যন্ত ইরানের সঙ্গে যে ইসরায়েলের বিরোধ, সবই কিন্তু একই সূত্রে গাঁথা। একই সূত্রে গাঁথা। আপনি কোনো কিছু কোনটার সাথে কিন্তু আলাদা করতে পারবেন না। ইরানে হামলাটা হলো কবে? জুন মাসে। মে মাসে সিরিয়ার যে নূতন যে রাষ্ট্রপ্রধান সারাহ, তার সঙ্গে কিন্তু ট্রাম্প বৈঠক করেছে। এবং তার সাথে যে লিয়াজোর লাইনটা হচ্ছে যে তারা যে ইব্রাহিম অ্যাকর্ডের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। না, আমরা সেটাই বলছিলাম যে এই ইব্রাহিম অ্যাকর্ড, অ্যাকর্ড, হ্যাঁ, এটা নিয়ে একটু জানতে চাই। এটা নিয়েই আমি আলোচনা করছি যে এই যে সিরিয়ার যে পোর্শনটা, সেটা শেষ হয়েছে এই মানে সিরিয়ার সঙ্গে এসে ইব্রাহিম অ্যাকর্ডের লাস্ট আপডেটটা এসেছে। এখন ইব্রাহিম অ্যাকর্ডটা যদি একটু পিছন ফিরে তাকাই, তারা এখন যেমন আমি ইউরোপে ছিলাম ধরেন 2 বছর। তো ওখানকার বিশ্ববিদ্যালয়গুলি দেখলাম যে ইন্টার রিলিজিয়াস ফোরাম বলে একটা কনসেপ্ট গ্রো করেছে। কি? আপনি হিন্দু হন, আপনি বৌদ্ধ হন, আপনি মুসলিম হন, আপনি ইহুদি হন, রিলিজিয়াস ডায়ালগ তৈরি হয়। এবং এর ভিতরে একটা পোর্শন তারা তৈরি করেছে ইব্রাহিমিক অ্যাকর্ড। তো তখন আমি এই প্রথম এই শব্দটা শুনি 2021-এ, মানে ইউরোপে আমি পড়তে গেলাম, তারপরে গিয়ে এই শব্দ শুনলাম। তো আমার খুব কৌতূহল যে এটা আবার কি জিনিস। তখন ওখানে আমার একজন শিক্ষক, সে আমাকে বলল যে ইসলাম ধর্মের যে নবী, মানে ইব্রাহিম আলাইহিসসালামের যে তার হাত ধরে যে 3টা ধর্মের যে উৎপত্তি হয়েছে, এক তো ইসলামের সঙ্গে আছে, ইহুদি আছে এবং খ্রিস্টান। এই 3 ধর্মের যে মূল কিছু প্রিন্সিপালের জায়গা, এটাকে তারা বেনিফিশিয়ারি টার্ম হিসেবে ইব্রাহিম অ্যাকর্ড ব্যবহার করছে। এবং এই ইব্রাহিম অ্যাকর্ডটা মূলত হচ্ছে মধ্যপ্রাচ্যে কেউ যাতে ইসরায়েলকে শত্রু মনে না করে। মানে ইসরায়েলকে লেজিটিমেট করার রাইট। ওয়ান অফ বিগ ট্রাম্প কার্ড বলতে পারেন। ট্রাম্প ট্রাম্প কার্ড বলতে পারেন, ইব্রাহিম অ্যাকর্ড। এবং এটা দেখেন, এবং এটার আজকে যে ইরানে হামলা, এটাও কিন্তু এই ইব্রাহিম অ্যাকর্ডের এক ধরনের সূত্র। কি আপনাকে একটু বলি মজার বিষয়, সেটা হচ্ছে যে 2020-এ আমরা কি দেখলাম, ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর ভিতরে এক ধরনের লেজিটিমেসি আপনি যেটা বলছিলেন, সেটার একটা ইনিশিয়েটিভ কে নিল, মধ্যস্থতা করলো ডোনাল্ড ট্রাম্প। তখন প্রথম যে রাষ্ট্র আগে আসলো সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তার সঙ্গে এক ধরনের চুক্তি হয়েছে এবং অলরেডি কিন্তু সেই ইব্রাহিম অ্যাকর্ডে সই করার সঙ্গে সঙ্গে কিন্তু কি করেছে জানেন, বেশ কিছু ফাইটার জেট কিন্তু ইউএসএ আরব আমিরাতের কাছে বিক্রি করেছে। এর আগে কিন্তু করে নাই। বলছে তুমি আগে ডিল সই করো, তারপরে দেখি কি করা যায় তোমার জন্য। তাকে ফাইটার জেট দিল। এরপরে তাদের সাথে এখন কমার্শিয়াল ডিল শুরু হয়ে গেছে। এরপরে কে আসলো? বাহরাইন। এরপরে কে আসলো? মরক্কো। এরপরে পাইপলাইনে কে আসলো? সুদান। এবং ইন্টারেস্টিং বিষয়টা এখানে, খুব মজার একটা আলোচনা আপনাকে বলি। প্রতিটা দেশকে না ইন্ডিভিজুয়াল কিছু শর্ত দিয়ে দিয়েছে। যেমন এখানে লাস্ট যে ইস্যুটা আমি আপনাকে বলি যে এইটার আবার ইব্রাহিম অ্যাকর্ডের আগে তারা কি করলো, আরব পিস ইনিশিয়েটিভ ছিল একটা। সেখানে কি হচ্ছে যে স্বাধীন রাষ্ট্রের শর্ত থাকতে হবে ফিলিস্তিনকে, তবে পশ্চিম তীর এবং গাজায় অবৈধ বসতি যে করবে ইসরায়েল, এটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। এরপরে কি করলো, 2021-এর জানুয়ারিতে এসে সুদানকে বলল, সুদানকে এর আগেই এক ধরনের এম্বার্গো, যেমন ইরানের উপরে যেমন পশ্চিমাদের এক ধরনের নিষেধাজ্ঞা আছে, ঠিক সেম সুদানের উপরে এক ধরনের সন্ত্রাসবাদের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তারা। তারা কি বলছে যে তোমাকে এই সন্ত্রাসবাদের নিষেধাজ্ঞা তুলে নেব তুমি যদি ইব্রাহিম অ্যাকর্ডে সই করো। এরপরে কি করলো, 2021-এ এসে আবার অভ্যুত্থান হলো সেনা সরকার আসার পরে, কিন্তু এখন কিন্তু সুদানের সঙ্গে এটার সই হয়নি। এরপর আমি আপনাকে আরেকটু বলি, লাস্ট লাইনে এসে কি করলো তারা, তাদের লাস্ট ট্রাম্প কার্ড হচ্ছে সিরিয়ার যে এখনকার যে প্রেসিডেন্ট আহমেদ আল সারা, তাকে বলল যে তুমি যেহেতু সিরিয়ায় এখন আছো, তাহলে তুমি আমাকে কি কি দিতে হবে, যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরে যে আরব রাষ্ট্রগুলো যে অস্বীকৃতি জানিয়ে আসছিল, যে 6 দিনের যুদ্ধ হয়েছিল, সেই জিনিসগুলো সব তোমার ভুলে যাইতে হবে এবং এখন তোমার ইসরায়েলের সঙ্গে ইনিশিয়েট করতে হবে। এবং দেখেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক কি, তোমার কমার্শিয়াল লাইনে যেতে হবে,
তোমার এখানে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে এবং সর্বশেষ কিন্তু সেটা ছিল সৌদি আরব। ইব্রাহিম অ্যাকর্ডের যে রাষ্ট্রগুলোর কথা বললাম। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আমরা শেষ করব। শেষ করার আগে একটু গাজা উপত্যকা নিয়ে কথা বলতে চাই। আমরা দেখেছি গেল ২ বছর ধরে যে নির্মমতা, যে নির্যাতন চালিয়েছে ইসরায়েল গাজাবাসীর প্রতি, এটা আসলে সারা পৃথিবীর মানুষকে কিন্তু কাঁদিয়েছে। আ সারা মুসলিম বিশ্ব কিন্তু কোনো ধরনের সে অর্থে পদক্ষেপ নিতে পারছে না এই আ গাজাবাসীকে রক্ষা করার জন্য ইসরায়েলের হাত থেকে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন যে আসলে মুসলিম বিশ্ব কি আসলে কিছু করতে পারবে না শেষ পর্যন্ত গাজাবাসীকে রক্ষা করার জন্য? ওই যে দেখেন, আমি আলোচনায় ঘুরে ফিরে যে একটি বিষয় আসে, মানে এখন আমি হয়তো গাজার যে একটি ক্ষুধার্ত শিশুর ছবি যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি হয়তো আমার নিজেকে সংবরণ করতে পারি না যে এটা কিভাবে সম্ভব? কারণ আমারও তো একটি সন্তান আছে। একটা শিশু দিনের পর দিন না খেয়ে আছে। একটা শিশু ত্রাণের জন্য যাচ্ছে। সেই শিশুটা ১১ মাইল পথ পাড়ি দিয়ে ত্রাণের জন্য গিয়েছে। সেই শিশুটা যখন ত্রাণ নিয়ে ফিরবে তখন তাকে গুলি করা হচ্ছে। তাহলে এই একবিংশ শতাব্দীতে এসে এর চেয়ে বর্বরতা, এর চেয়ে নির্মমতা, আপনি একটা মানুষকে তার ঘুমাতে দিবেন না। তার বসতি কেড়ে নিয়েছেন। তার রাতের আশ্রয়, ঘর সেটা ধ্বংস করে দিয়েছেন। সে খাবার তাঁবুতে কেড়ে থাকে। নিচ্ছেন। তার মুখ থেকে খাবারটা পর্যন্ত আপনি কেড়ে নিচ্ছেন। তাহলে আপনি কি মানুষ? অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে যদি আপনি এটাকে বলেন, কিন্তু আমরা দেখি পশ্চিমারা কিন্তু মানবিকতার কথা বলে। কিন্তু এখানে এসে জাতিসংঘ বলেন শুধু কিছু বিবৃতি দিয়েই বসে আছে। পশ্চিমারা পুরা নিশ্চুপ। সেক্ষেত্রে মুসলিম বিশ্ব আসলে কি করতে পারে? মুসলিম যদি শেষে একটু দেখেন, হ্যাঁ, এইখানে যদি এন্ডিংটা বলি, এখানেও আজকে এই শুধুমাত্র গাজার মতো একটি ছোট্ট ভূখণ্ড নিয়ে যে রাজনীতিটা হচ্ছে, মুসলিম বিশ্ব কিন্তু কি করছে? ট্রাম্প কিন্তু একজন ব্যবসায়ী। আমি ডিরেক্ট সোজাসাপটা কথা বলি। সে রাষ্ট্রনেতার চেয়েও সে হচ্ছে বড় ব্যবসায়ী। সে হচ্ছে গাজা নিয়ে এক ধরনের প্ল্যান দিয়েছে। আবার সৌদি নেতৃত্বাধীন যে আরব ইনিশিয়েটিভ, তারা এক ধরনের মানে প্ল্যানিং দিয়েছে। ট্রাম্পের মূল প্ল্যানটা কি হচ্ছে আমি আপনাকে বলি। সে বলছে রিভিয়েরা। মানে গাজাটা হচ্ছে এখন তার রিভিয়েরা। কি করতে হবে? যে এখানের যে ২০ লাখ ফিলিস্তিনি এখন উদ্বাস্তু আছে তাদেরকে অন্যত্র সরায় নিতে হবে। এখানে রাখাই যাবে না। আর এখানে কি ৫ কোটি টন যে ধ্বংসস্তূপ হইছে এই যুদ্ধে, ৩ বছরের যুদ্ধে, ২২ মাসের যুদ্ধে, কি করতে হবে? এগুলাকে সরাইতে হবে। এজন্য সময় লাগবে। এই লোকগুলোকে এখানে রাখা যাবে না। এবং সেটার জন্য সে একটা টাইম ফ্রেম বলছে ২১ বছর লাগবে এই ধ্বংসস্তূপ সরাইতে। এবং তাহলে এই ২১ বছর এটার কর্তৃত্ব কার? এটা হচ্ছে আমেরিকার। আবার এর এগেইনস্টেতে, এবং এটা সে কোথা থেকে পেয়েছে বলি, ইউএস একজন ইকোনমিস্ট আছে, তার নাম হচ্ছে জোসেফ প্লেজম্যান। সে এই কনসেপ্টটা ট্রাম্পকে সে দিয়েছে। এর এগেইনস্টে কি করলো? যে ফিলিস্তিনিদেরকে এই অঞ্চল থেকে সরানোর জন্য ৬টা জনপদ সে করবে ট্রাম্প। এবং সেখানে তারা ফিলিস্তিনিদেরকে রাখবে। গাজারই একটা পোর্শন, কিন্তু গাজায় তারা ফিরতে পারবে না। মানে গাজার যে আদিভূমি সেখানে তারা ফিরতে পারবে না। সেম ইনিশিয়েটিভ কি করলো? ২১শে ফেব্রুয়ারি ২০২৫ আমরা দেখলাম মিশরে ৭টা আরব দেশ তারা একটা প্ল্যান করলো যে গাজাকে আমরা এখন পুনর্গঠন করতে হবে। হ্যাঁ, কি করতে হবে? তারা $53 বিলিয়ন একটা ফান্ড। মানে হ্যাঁ, ফান্ড রেইজের জন্য বলল যে এই ইস্যুসগুলো লাগবে। এবং সে কি বাট তারা একটা পজিটিভ জায়গা বলছে যে না, ফিলিস্তিনিরা এখন যেখানে আছে সেখানেই তাদেরকে রাখবো। মানে তাদেরকে ঘরবাড়ি থেকে বিতাড়িত করা যাবে না। এটা আমি এই অর্থে পজিটিভ বলছি যে দিন শেষে তার ভিতরে হয়তো যদি একটু হিউম্যানিটি জাগ্রত হয়। আমাদেরকে আজকে শেষ করতে হ্যাঁ, হবে। আমরা যদি এক লাইনে একটু আপনি বলেন। এক লাইনে আমি শুধু বলি যে আমি চাই ফিলিস্তিন স্বাধীন হোক। আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে সুযোগ সুবিধা পাই, আমি চাই ফিলিস্তিন সেই স্বাধীন হোক। কারণ আমার কাছে, আমি যখন টেলিভিশনে পুরোপুরি কাজ করেছি, প্রচুর ফিলিস্তিনি ভিজুয়াল সাংবাদিকের সাথে আমার টাচ কন্টাক্ট হতো। তারা আমাকে বারবার বলতো, "আমরা বাঁচতে চাই। তোমরা যেভাবে বাঁচতে চাও, আমরা সেভাবে বাঁচতে চাই।" তো আমি সেই কথাটা দিয়ে শেষ করব যে আমরা চাই যে ফিলিস্তিন এই যে ১০০ বছর ধরে এক ধরনের যন্ত্রণাদায়ক ইতিহাস ক্যারি করে বেড়াচ্ছে, এই যুদ্ধ সংঘাত বন্ধ হোক। ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াক। এবং ইরান এই মধ্যপ্রাচ্যের যারা বিশ্বাসঘাতক আছে তাদের এগেইনস্টে ইরানের যে যুদ্ধ, সমুচিত জবাব দেন। সমুচিত জবাব। ইরান হচ্ছে নেতৃত্বের জায়গায়, সেটা তার সেই রোল অব্যাহত রাখুক। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি শাকিল মাহমুদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং সেই সঙ্গে ইরান বাংলা রেডিওর যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে
পরের পর্বে অন্য কোনো অতিথির সাথে। আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আল্লাহ হাফেজ।